রাজু, একদম চুপচাপ যে, ভয় পাইতাছস নাকি? না উস্তাদ, ভয় না। আমি আসলে অন্য কথা ভাবতাছিলাম। জীবনটা কত আজব, তাই না? এই যে মাইয়াডা ভ্যানের উপর শুয়ে আছি, কত স্বপ্নই না ছিল মাইয়াডার, কিন্তু আগুনে পুড়া এখন এমন অবস্থা, মুখ দেখে চেননের কোনো উপায় নাই। পুরো শরীরটা পুইরা কয়লার মতন হইয়া গেছে। আপন বলতে এখন আর কেউ নাই মাইয়াডার পাশে। দুনিয়াটাই এমন রে রাজু, যে আগুন দিয়ে আমরা রাইন্দা খাই, সে আগুন আবার মানুষের জীবন শেষ কইরা দেয়। যার কেউ নাই তার জন্য উপরওয়ালা আছে। আর আমরা তো রইছি দাফন কাফনের লাইগা। শেষ বিদায়টা তো অন্তত ঠিকঠাক মতো দিতে পারো। লাশটার দিকে তাকাইলে বড্ড মায়া লাগে ওস্তাদ। কতই বা বয়স হইব, অথচ আগুনে পুরা শরীরটা কেমন জলসাইয়া কয়লার মতন কালো হইয়া গেছে। 3 দিন আগেই ওই পোড়া বাড়িতে আগুন লাগছিল। পুলিশ খবর পাইয়া লাশ মর্গে নিছিল। তারপর বেওয়ারিশ ভাইবা আমাগো কাছে দিয়া গেল, আগুনে পুইরা মরলে লাশের এক বড় বিপদ। শরীর বইলা কিছু থাকে না, আর থাকবই বা কেমনে? আগুন পোড়া মৃত্যু তো আর সহজ কথা না। অনেক সময় মানুষ খুন খারাপি কইরাও প্রমাণ মুইসা ফালানোর লাইগা ঘরে আগুন লাগায়া দেয়। শরীর তো আগেই শেষ হইয়া যায়। আহ, কি নিষ্ঠুর আর ভয়ঙ্কর মৃত্যু! আল্লাহ এমন মরণ যেন দুশ্মনরাও না দেয়। আচ্ছা, কালো ব্যাপারে এখনো আইতাছে না কেন? ব্যাপারী, ও কালো ব্যাপারী, গেটটা খোলেন তাড়াতাড়ি। আইতাছি, খারা আইতাছি। ইনি হচ্ছেন শাহিন। গত 15 বছর ধরে বেওয়ারিশ লাশ দাফনের কাজ করে আসছেন তিনি। কত লাশকে যে তিনি মাটিতে শুইয়েছেন তার কোনো হিসাব নেই। রাজু ছেলেটা এই লাইনে নতুন, এমনিতে বেশ সাহসী, কিন্তু এখনো লাশের প্রতি মায়াটা পুরোপুরি কাটাতে পারেনি। আজ রাতে তারা আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক অজ্ঞাত তরুণীর লাশ দাফন করতে এসেছে গোরস্থানে। আজকে তো বেশ রাত করে ফালাইলি তোরা। আর বললেন না ব্যাপারী, থানা থেকে কাগজের কাজ সারতে সারতে দেরি হইয়া গেল। রাজু ধর, লাশটা আস্তে কইরা নামা। তারা দুজন মিলে ধরাধরি করে লাশটি ভ্যান থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। হারিকেনের মৃৎপিটে আলোয় গোরস্থানের পরিবেশটা একটু বেশি ভৌতিক লাগছে। লাশটা মাটিতে নামিয়ে রাখতেই রাজুর চোখ আটকে গেল লাশের গলার কাছে। সমস্ত শরীর পুড়ে গেলেও গলার ঠিক মাঝখানের একটু জায়গায় আগুনের আঁচ লাগেনি। মনে হচ্ছে সেখানে কোনো কিছু দিয়ে ঢাকা ছিল। ওস্তাদ, একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? ওস্তাদ, মাইয়াডার গলার এই জায়গাটা দেখেন, একটুও পোড়া নাই। মনে হইতাছে গলায় চিকন কোনো চেইন বা সুতা পরানো আছিল, যেই কারণে ওই জায়গার চামড়াটা বাইসা গেছে। কিন্তু জিনিসটা তো এখন আর গলায় নাই। কেউ কি খুললে নিল নাকি? আরে রাখ তো তোর চিন্তা, কত কিছুই তো থাকতে পারে। এখন আদিরা কথা বাদ দিয়ে কামে লাগিয়া পর। ব্যাপারী, কোদালটা দেন, কবর খোঁড়া শুরু করি। এই লো রাজু, তোরা কবর করা শুরু কর। আমি গোরস্থানে টিউবওয়েল থেকে পানি নিয়ে আইতাছি। কালো ব্যাপারী পানি আনতে চলে গেলেন। শাহিন আর রাজু কবরের দাগ কাটতে শুরু করল। হঠাৎ করেই গোরস্থানের চারপাশের বাতাসটা কেমন যেন গুমোট আর ভারী হয়ে উঠল। একটা পোড়া মাংস আর ধোয়ার উৎকট গন্ধ নাকে এসে ঝাপটা মারল তাদের। রাজু অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। ওস্তাদ, কোনো গন্ধ পাইতাছেন? কেমন জানি একটা পোড়া পোড়া গন্ধ। ও, পাইতাছি। গোরস্থানের আশেপাশে কোনো
ইটের ভাটা বা কারখানায় হয়তো আগুন জ্বলতাছে, বাতাসে গন্ধটা চইলাইছে। তুই ওইসব বাদ দিয়া মাটি কাট। শাহিন মুখে এ কথা বললেও তার অভিজ্ঞ মন বলছিল ব্যাপারটা অতটা সহজ নয়। সে কোদাল দিয়ে মাটিতে প্রথম কোপ বসাতেই কোথা থেকে যেন এক চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। শব্দটা অত্যন্ত করুণ আর যন্ত্রণাদায়ক, যেন কেউ আগুনের তীব্র শিখার ভেতর আটকা পড়ে বাঁচার জন্য আর্তনাদ করছে। রাজু ভয়ে কোদাল ফেলে শাহিনের হাত চেপে ধরল। আরে 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 রাজু, কি করতাছস? হাত ছাইরা দে আমার। ওস্তাদ, ওস্তাদ, শুনতে পাইতাছেন? কেডা যেন ডুকরাইয়া ডুকরাইয়া কান্তাছে। একদম চুপ, কোনো কথা কবি না। গোরস্থানের ভিতরে অনেক কিছুই শোনা যায়, ওই সবে কান দিবি না। মনে করবি তুই কিছু শোনস নাই। আয় তাড়াতাড়ি কাম শেষ করি। শাহিন মুখে সাহস দেখালেও তার কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে ভালো করেই বুঝতে পারছিল আজকের রাতটা আর 10টা রাতের মতো স্বাভাবিক নয়। কিরে, মাটি এত গরম লাগে কেন? কদিন ধইরা তো রোদও তেমন করা না। ওস্তাদ, আমার শরীরটা কেমন জানি কাইপা উঠতাছে। মনে হইতাছে কেউ আমার ঘাড়ের কাছে তার গরম নিঃশ্বাস আর ধোয়া ছাড়তাছে। চলেন ওস্তাদ, তাড়াতাড়ি কাম শেষ করে আমরা এইখান থেকে চইলা যাই। ঠিক এমন সময় কালু ব্যাপারী পানি নিয়ে ফিরে এলেন। গোরস্থানের পরিবেশের এই অস্বাভাবিকতা তার চোখ এড়ালো না। কিরে রাজু, কবর খোরা বাদ দিয়ে এমন জড়সড় হইয়া খাড়াই আসস কেন? আর এই হানে এত পোড়া গন্ধ কিসের রে? আমি কিছুই বুঝতাছি না ব্যাপারী সাহেব। গন্ধটা যে কই থেকে আইতাছে, আর মাটি দাও দেখেন কেমন অস্বাভাবিক গরম হইয়াছে। আরে এইগুলো তেমন কিছু না, মাটির তলের গরম ভাব হয়তো বাইর হইতেছে। দে তো আমার কাছে কোদালটা দে। কালু ব্যাপারী কিছুটা আঁচ করতে পারলেও প্রকাশ করলেন না। সে আর কথা না বাড়িয়ে দ্রুত কবর খোঁড়ার কাজে হাত লাগালেন। হইছে ব্যাপারী, আর খোরনের দরকার নাই। এমনি তো আজকে গোরস্থানের পরিবেশ ভালো ঠেকতাছে না। চলেন লাশ কবরে নামাই। রাজু ধর। ওস্তাদ, ধরতাছি। লাশ কবরে নামাতে ঘটল আরেক অদ্ভুত ঘটনা। লাশটা কবরে নামাতেই কবরের তলা থেকে ধোঁয়া আর ছাই উঠতে শুরু করলো। মনে হচ্ছিল যেন নিভে যাওয়া কোনো বিশাল চুল্লির ভেতর নতুন করে হাওয়া ঢুকেছে। চোখের পলকে কবরের নিচে ছাইয়ের একটা পুরো আস্তরণ জমে গেল এবং সেখান থেকে হালকা তাপ বের হতে লাগলো। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি আমি? কবরের তলে ছাই আর ধোয়া আইলো কই থেকে? ওস্তাদ, আমার আর এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছা করতেছে না। আমার মন কইতাছে এই লাশটা আমার লগে কিছু একটা করতে চাইতাছে। আর একটাও কথা না, যা হওয়ার হইছে। তাড়াতাড়ি মাটি চাপা দে, জলদি কর। তারা তিনজন প্রায় এক প্রকার তাড়াহুড়ো করেই মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়া দুরুদ পড়ে কোনো মতে কাজ শেষ করে দ্রুত গোরস্থান থেকে বেরিয়ে এলো। রাত তখন প্রায় 3টা বাজে। বাড়ি ফেরার সময় শাহিন রাজুকে বলল, শোন রাজু, জি ওস্তাদ, বলেন। আজকে গোরস্থানে যা যা দেখছস সব মাথা থেকে যাইরা ফালা, আর সোজা বাড়িতে চইলা যাবি। পিছনে ফিরে একবারও তাকাবি না। যদি বেশি ডর লাগে তাইলে আইজ রাইতটা আমার বাড়িতে থাইকা যা। না না ওস্তাদ, ঠিক আছে, আমি যাইতে পারুম। আপনিও সাবধানে যাইন।
কাল সকালে দেখা হইব নে। ব্যাপারী, আপনিও একটু দেখা শুনে রাইটটা পার করেন। ও শাহিন, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। শাহিন নিজে বাড়ির দিকে পা বাড়ালো। গরুস্থান থেকে তার বাড়ি বেশি একটা দূরে নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও তার চোখের ঘুম একদম উধাও হয়ে গেল। কবরের ভেতর থেকে ধোঁয়া বের হওয়ার সেই দৃশ্যটা কিছুতেই মাথা থেকে নামছে না তার। ভাবতে ভাবতে কখন যে সে বাড়িতে পৌঁছে গেছে খেয়ালই করেনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিতেই তার চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। কিন্তু হঠাৎ শ্বাস বন্ধ করা ধোঁয়ার গন্ধে আর তীব্র গরমে শাহিনের ঘুম ভেঙে গেল। প্রথমে সে ভাবল হয়তো বাইরে কোথাও আগুন লেগেছে। কি ব্যাপার, ঘরের ভিতরে এত গরম আর ধোয়া কেন? বাইরে আবার আগুন লাগলো নাকি? না, উঠটা দেখি তো। শাহিন বিছানা থেকে উঠে গিয়ে দেখল বাইরে তো আকাশ একদম পরিষ্কার। আগুনের কোনো নাম গন্ধও কোথাও নেই, কিন্তু গন্ধ আর তাপটা আসছে তার ঘরের ভেতর থেকেই। সে অবাক হয়ে দেখল তার ঘরের চালের এক কোণা থেকে ফুরফুর করে ছাই আর ধোঁয়া নিচে পড়ছে। কি আজব কারবার, বাইরে কোনো আগুন নাই অথচ ঘরের চাল দিয়া ছাই পড়ে। এই ছাই পড়ে কই থেকে? শাহিন জানালা খুলতে গেল, কিন্তু তার অস্বস্তি কাটল না। জানালার কাছে গিয়ে দাঁড়াতেই সে দেখল উঠানের এক কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে ধোঁয়া উঠছে আর চারপাশে ছড়িয়ে পড়েছে পোড়া মাংসের গন্ধ। মুখটা স্পষ্ট দেখা না গেলেও শাহিনের বুঝতে আর বাকি রইল না, এটা যে আর কেউ নয়, আজ রাতে সদ্য দাফন করা সেই আগুনে পোড়া তরুণী। কে কে ওইখানে খাড়ায় আছেন? কথা কন না কেন? কে আপনি? এখানে কি করতেছেন রাত বিরাইতে? উত্তর দেন। ছায়ামূর্তিটি কোনো জবাব দিল না। শাহিনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাকে ইশারা করে ডাকলো এবং সামনের দিকে হাঁটতে শুরু করলো। শাহিনও যেন তার বশ হয়ে গেল। সে যন্ত্রের মতো হাঁটতে শুরু করলো তার পিছনে পিছনে। সে জানেই না সে কোথায় যাচ্ছে। দাঁড়ান বলতাছি, কে আপনি? দাঁড়ান। হাঁটতে হাঁটতে শাহিন সেই পোড়াবাড়ির ধ্বংসস্তূপের সামনে চলে এলো। এসে দেখল যেখান থেকে তারা গতকাল মেয়েটির লাশ উদ্ধার করেছিল ঠিক সেখানেই হুবহু আরেকটা পোড়া মেয়ের লাশ পড়ে রয়েছে। ছায়ামূর্তিটি সেই লাশের কাছে গিয়ে কি এক করুণ আর্তনাদ করতে করতে লাশের ভেতরে প্রবেশ করলো। এই দৃশ্য দেখে শাহিনের জ্ঞান হারানোর উপক্রম হলো। সে কোনো মতে সেখান থেকে জান হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কি কোন ওস্তাদ, আমার সাথেও তো রাইতে এমনই ঘটনা ঘটছে। সারা রাত আমি ঘুমের মধ্যে খালি আগুন জ্বলার ফসফাস শব্দ শুনছি। একবার তো ঘুম ভাঙা দেখি আমার বিছানা চারপাশটা ছাই দিয়া ভরা আর অস্বাভাবিক গরম হয়ে আছে। আর আমার কথা কি কমো তোমাগো? অজরের আজানের আগে কবর দিক থেকে কান্নার আওয়াজ পাইয়া আমি বাইরে গেছিলাম। গিয়া দেখি নতুন কবরটার উপরে একদম গরম ছাই পড়ে আছে, যেন কেউ মাত্রই ওইখানে আগুন নিভাইছে। রাজু, জি ওস্তাদ। আমার মনে হয় ওই মাইয়াটা আমাগো কিছু কইতে চাইতাছে। ওর আত্মা একটু শান্তি পায় নাই। নিশ্চয় এর পিছনে কোনো গভীর রহস্য আছে। শাহিন, আমারও তো তাই মনে হইতাছে। কিছু একটা তো আমাকে করতেই হইব। চলেন আজকে কবরটার কাছে যাই, ভালো কইরা দেখতে হইব কোনো নিশানা পাওয়া যায় কিনা। এখন না শাহিন, এখন দিনের বেলা গেলে
কিছুই পাওন যাইব না। এখন তোমরা বাড়ি চলে যাও, রাইতে আইসো। রাইত হইলে এর একটা সমাধান বাড়ি হইব, কারণ গোরস্থান দিনের চাইতে রাইতের বেলায় সজাগ থাকে বেশি। ঠিক আছে ব্যাপারী, আমরা তাইলে রাইতে আসুম। চল রাজু। দুপুর গড়িয়ে বিকেল গেল, সন্ধেও পার হয়ে রাত নামল। তারা তিনজন মিলে গুরুস্থানের গেটে দাঁড়িয়ে আছে। চল রাজু, ব্যাপারী চইল্লাইছে। তারা তিনজন মিলে সেই নতুন কবরের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে তারা অবাক হয়ে দেখল কবরের একপাশে ছাই মাখা মাটি কিছুটা আলগা হয়ে আছে, আর সেই আলগা মাটির ভেতর থেকে রূপার তৈরি একটা জিনিস যেন চকচক করছে, যার উপর আগুনের কালচে দাগ লেগে আছে। এইটা আবার কি জিনিস? শাহিন সাবধানে হাত বাড়িয়ে মাটির ভেতর থেকে জিনিসটা বের করে আনলো। ওটা ছিল রূপার তৈরি একটা মাদুলি বা তাবিজ। তাবিজের মুখটা সামান্য খোলা। আরে, এইটা তো তাবিজ বইলাই মনে হইতাছে। হয়তো মাইয়াটার গলায় পরানো আসছিল। ওস্তাদ, আমার মনে পড়ছে, আমি কালকে রাইতে বলছিলাম না ওর গলার ওই জায়গাটা পড়ে নাই। তাইলে কি এই তাবিজটাই ওইখানে আসছিল যেটা হারাইয়া গেছিল? হইতে পারে, কিন্তু এই তাবিজ মাটির তলে আইলো কেমনে? আমরা তো লাশ দাফন করার সময় কিছুই দেই নাই। শাহিন তাবিজটা হাতে নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো। তার মনে হচ্ছে গতকাল রাতে দেখা সেই ছায়া মূর্তিটি হয়তো এই তাবিজটির কথাই তাকে বলতে চেয়েছিল। সে সাবধানে তাবিজের ভেতরে থাকা কাগজটা বের করে আনলো। কাগজটার চারপাশ আগুনে সামান্য পুড়ে গেলেও ভেতরের লেখাগুলো এখনো স্পষ্ট পড়া যাচ্ছে। ব্যাপারী, আপনি তো ভালো আরবি পড়তে পারেন, দেখেন তো এইখানে কিছু বোঝা যায় কিনা। কালু ব্যাপারী কাগজটা হাতে নিয়ে হারিকেনের আলোতে ভালো করে দেখার চেষ্টা করলেন। কাগজের এক পাশে দোয়া কালাম লেখা, কিন্তু উল্টো পাশে বাংলায় কিছু লেখা রয়েছে। এক পাশে তো আয়াতুল কুরসি লেখা, কিন্তু কিন্তু অন্য পাশে তো একটা নাম আর ঠিকানা দেওয়া আছে দেখি। নাম কুলসুম, পিতা কাদের মিয়া, গ্রাম হরিণহাটি। নাম ঠিকানা? তার মানে তো এই মাইয়া বেওয়ারিশ ছিল না। সর্বনাশ! তাইলে তো আমরা ওর বাড়ির লোকেরে খবর না দিয়া লাশ দাফন কইরা ফালাইছি। এই জন্যই হয়তো মাইয়ার আত্মাটা শান্তি পায় নাই, বারবার আমাগো কাছে আইতাছে। হরিণহাটি গ্রাম তো এখান থেকে বেশি দূর না, নদীর ওই পারে। আমার আর কিছু বোঝার বাকি নাই ব্যাপারী। ওই মাইয়া চায় আমরা যেন ওর লাশটা ওর পরিবারের কাছে পৌঁছাইয়া দেই। এই তাবিজটা আমাকে পথ দেখানোর জন্যই মাটি ফুইরা বাইর হইছে। শাহিন আর এক মুহূর্ত দেরি করল না। সে রাজুকে নিয়ে সঙ্গে সঙ্গে হরিণহাটি গ্রামের দিকে রওনা হলো। হরিণহাটি গিয়ে কাদের মিয়ার বাড়ি খুঁজে বের করতে তাদের খুব বেশি একটা কষ্ট হলো না। তারা জানতে পারল কুলসুম নামের একটি মেয়ে 3 দিন ধরে নিখোঁজ। তার বাবা মা পাগলের মতো তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। চাচা, আমরা আমরা একটা খবর নিয়ে আইছি। কি খবর বাবা? আমার কুলসুমের কোনো খোঁজ পাইছো তোমরা? শাহিন সাবধানে তাবিজটা বের করে কাদের মিয়ার হাতে দিল। তাবিজটা দেখা মাত্রই তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। এইটাই তো এইটাই তো আমার কুলসুমের তাবিজ। আমি নিজের হাতে ওরে এইটা পড়াইয়া দিছিলাম। কই পাইলা তোমরা এইটা? আমার আমার মাইয়া কই? চাচা, মনটা শক্ত করেন। আপনার মাইয়া আপনার মাইয়া দুনিয়াতে আর নাই। 3 দিন আগে ওই পোড়া বাড়িতে তার লাশ পাওয়া গেছিল। আমরা বেওয়ারিশ ভাইবা দাফন দিয়া দিছিলাম। এই কথা শোনার পর কুলসুমের পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। তাদের কান্নায়
চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। পরে জানা গেল কুলসুম ওই দিন রাতে ঘরে একা ছিল। হঠাৎ কুপির আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে সে আর বের হতে পারেনি। ধোঁয়ায় দম আটকে আর আগুনে পুড়েই তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। চাচা, আমরা অনেক বড় ভুল কইরা ফালাইছি। আপনারা যদি চান আমরা কবর থেকে লাশ তুইলা আবার আপনারে ফিরাইয়া দিতে পারি। না বাবা, যা হওয়ার তো হইয়াই গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমরা আমার মাইয়ারে শেষ আশ্রয় দিছ, এটাই অনেক অনেক বড় কাজ। শুধু আমার একটা অনুরোধ, আমি নিজের চোখে কবরটা একবার দেখতে চাই। সেদিনই কুলসুমের বাবা মা গোরস্থানে এলো। তারা কুলসুমের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়ল। শাহিন, রাজু আর কালু ব্যাপারীও তাদের সাথে দোয়ায় যোগ দিল। সেদিন রাতে শাহিন স্বপ্নে দেখল কুলসুম নামের সেই মেয়েটি একটি পরিষ্কার দাগহীন সাদা পোশাক পরে তার দিকে তাকিয়ে হাসছে। তার পোড়া শরীর আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার চোখ মুখে আর কোনো কষ্ট বা আকুতি নেই, বরং তার ঠোঁটের কোণে লেগে আছে এক ধরনের প্রশান্তির হাসি। বুঝলি রাজু, কি বুঝমু উস্তাদ? প্রত্যেকটা লাশের পিছনে একটা গল্প থাকে। আমরা শুধু দাফন করি, কিন্তু তার পিছনের গল্পটা জানতে পারি না। আল্লাহ হয়তো মাঝে মাঝে আমাগো সেই গল্পটাই জানানোর জন্যই কিছু ইশারা দেয়। ঠিকই কইছেন উস্তাদ। আজ থেকে আর কোনো লাশই আমার বেওয়ারিশ মনে হইব না। দুনিয়াতে প্রত্যেকটা লাশেরই একটা না একটা ওয়ারিশ তো ঠিকই আছে। শাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার মনে হলো সে শুধু একজন লাশ বাহক নয়, সে আসলে মৃত মানুষদের শেষ ইচ্ছা পূরণের একজন বার্তাবাহক। সেদিন থেকেই তাদের জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হয়নি। গোরস্থানের পরিবেশ আবার আগের মতো শান্ত হয়ে গিয়েছে।